বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যার সরু অংশ শুধুমাত্র ৩৩ কিলোমিটার প্রশস্ত, কিন্তু এই সরু অংশটি দিয়েই প্রায় প্রতিদিন ২ কোটি ব্যারেল তেল বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে, যা মোট তেল রপ্তানির প্রায় ২০%। আজ আমরা কথা বলবো হরমুজ প্রণালী নিয়ে। প্রণালী কি? প্রণালী হচ্ছে এমন একটি সংকীর্ণ জলপথ, এমন একটি ছোট জলপথ যেটি মূলত দুইটি স্থলভাগকে আলাদা করে এবং দুইটি বৃহৎ জলরাশিকে একত্রিত করে। এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী কিন্তু ওমান এবং সংযুক্ত আরব আমিরাতকে ইরান থেকে পৃথক করেছে এবং পারস্য উপসাগরকে এই দিকে ওমান উপসাগর, এই ওমান উপসাগরের সাথে কিন্তু সংযুক্ত করেছে। এই হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ? আমরা যদি একটু এই যে পারস্য উপসাগরীয় যে দেশগুলো রয়েছে এই দেশগুলোর দিকে তাকাই, এইদিকে কুয়েত রয়েছে, এইদিকে ছোট্ট অংশ রয়েছে ইরাকের, সৌদি আরব রয়েছে, ওমান রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে এবং এই দিকে রয়েছে কাতার এবং বাহরাইন। এই সকল দেশ কিন্তু প্রচুর পরিমাণে তেল উৎপাদন করে থাকে এবং গ্যাস উৎপাদন করে থাকে এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই লিকুইড ন্যাচারাল গ্যাস কিংবা তেলগুলো রপ্তানি করে থাকে এবং অধিকাংশ তেল কিন্তু এই যে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর দিয়ে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে এখানে ওমান উপসাগরে আসে এবং ওমান উপসাগর থেকে আরব সাগর পাড়ি দিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মূলত এই দিকে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার যে মালাক্কা প্রণালী রয়েছে, এই মালাক্কা প্রণালী দিয়ে মূলত চায়না, দক্ষিণ কোরিয়া এবং জাপানে চলে যায়। এই যে ছোট্ট অংশটি দেখা যাচ্ছে, ছোট্ট গ্যাপ, এটি হচ্ছে মূলত মালাক্কা প্রণালী, যেটি মূলত মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে পৃথক করেছে। এবং এই যে এই সকল দেশগুলো রয়েছে গালফ কান্ট্রিজ, তারা যে তেলগুলো রপ্তানি করে থাকে অধিকাংশ তেলই কিন্তু এই ছোট্ট জলপথ দিয়ে চায়না, সাউথ কোরিয়া কিংবা জাপানের দিকে চলে যায়, আবার কিছু অংশ সাধারণত ইন্ডিয়া এবং পাকিস্তানের দিকে চলে যায়। এবং এই যে ভারত কিন্তু তার মোট জ্বালানি সরবরাহের প্রায় 50% এই পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে করে থাকে। চায়নাও প্রায় একই রকম 40 থেকে 50%, সাউথ কোরিয়া প্রায় 65%, জাপান প্রায় 75% তেল কিন্তু এই যে গালফ কান্ট্রিজ, এই গালফ কান্ট্রিজগুলো থেকে মূলত আমদানি করে থাকে। এছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও কিছু কিছু ক্ষেত্রে এই দেশগুলো থেকে সাধারণত তেল আমদানি করে থাকে। এবং এই যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো তেল যে রপ্তানি করে তারা বিনিময়ে কি পায়? বিনিময়ে পায় তারা প্রচুর পরিমাণে ডলার। কিন্তু এই দেশগুলো কিন্তু তারা নিজেদের খাদ্যশস্য উৎপাদন করতে পারে না। তারা শুধুমাত্র নিজেদের জন্য 20% খাদ্যশস্য উৎপাদন করতে পারে, বাকি 80% খাদ্যশস্য কিন্তু তাদেরকে বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। এবং এই যে আমদানি করা হয় এই খাদ্যশস্যগুলো কিন্তু এই যে ওমান উপসাগর দিয়ে পরবর্তীতে এই দিকে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে বিভিন্ন দেশে, ইরাকে, সৌদি আরবে কিংবা এইদিকে কাতার, কুয়েত, বাহরাইন, এই সকল দেশগুলোতে কিন্তু এই খাদ্যশস্যগুলো চলে যায়। সুতরাং এই যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া কিংবা হরমুজ প্রণালীর যে অস্থিতিশীল অবস্থা, এটি শুধুমাত্র চায়না, জাপান কিংবা কোরিয়া কিংবা ভারতকেই প্রভাবিত করবে না। এই যে এই সকল দেশগুলো রয়েছে এই সকল দেশগুলোকেও কিন্তু প্রভাবিত করবে। এবং এখানে আমেরিকা কোত্থেকে আসলো? আমেরিকা এই জায়গায় কোন জায়গা থেকে আসলো? মূলত আমেরিকা, আমরা জানি যে এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলো কিন্তু তেল রপ্তানি করে প্রচুর পরিমাণে ডলার পায়। ফর এক্সাম্পল ধরো যে আমি কুয়েত থেকে তেল আমদানি করছি কিংবা সৌদি আরব থেকে তেল আমদানি করছি, আমি কিন্তু সৌদি আরবের যে কারেন্সি অর্থাৎ রিয়াল, এই রিয়ালে কিন্তু সৌদি আরবকে টাকা পরিশোধ করব না, কিংবা কুয়েতের যে দিনার রয়েছে এই দিনারে কিন্তু আমি এই তেলের যে দাম, এই তেলের দাম দিব না। আমি দিব কিসে? আমি দিব ডলারে। কারণ কি? এই যে গালফ কান্ট্রিজগুলো রয়েছে তারা কিন্তু আমেরিকার সাথে পেট্রো ডলার চুক্তি করেছে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু এই যে তেল কিংবা গ্যাস এই সকল দেশ থেকে ক্রয় করি, আমরা বিনিময়ে কি করি? আমরা কিন্তু তাদের কারেন্সিতে তাদেরকে পরিশোধ করি না, আমরা মূলত ডলারে পরিশোধ করি। যার কারণে ডলারের চাহিদা বাড়ছে এবং ডলারের যে আধিপত্য ক্ষমতা, এই আধিপত্য ক্ষমতা কিন্তু আমেরিকান যে আধিপত্য এবং আমেরিকান যে সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদকে শাখা প্রশাখায় টিকিয়ে থাকতে মূলত সহায়তা করছে। সুতরাং এই অঞ্চলের অস্থিতিশীলতা এই সকল দেশগুলোকে তো প্রভাবিত করবেই, পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার স্বার্থতেও আঘাত আনবে। এবং
এই কারণে কিন্তু আমেরিকা দেখবে যে এই সকল দেশে বিভিন্ন নেভাল বেস কিংবা আমরা এয়ার বেস দেখতে পাই। আমরা কুয়েতে আমেরিকার বিমান ঘাঁটি দেখতে পাই, সৌদি আরবে আমেরিকার বিমান ঘাঁটি দেখতে পাই, ওমানে আমেরিকার বিমান ঘাঁটি দেখতে পাই। এই দিকে যে ছোট অংশ রয়েছে কাতারে কিন্তু আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি আল উদেইদ এয়ারবেস অবস্থিত। অপরদিকে বাহরাইনে কিন্তু মূলত আমেরিকার যে পঞ্চম নৌবহর, এই পঞ্চম নৌবহরের সদর দপ্তর কিন্তু বাহরাইনে অবস্থিত, যাতে এই অঞ্চলে কিন্তু নৌ নিরাপত্তা দেওয়া যায়। সুতরাং আমেরিকা ইরান এই যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করছে কিন্তু এই যে হরমুজ প্রণালী, এবং এই হরমুজ প্রণালীর কন্ট্রোল যার কাছে যতদিন পর্যন্ত থাকবে সেই মূলত এই যুদ্ধে ডমিনেন্স বজায় রাখবে। এই জন্যই কিন্তু ইরান মূলত এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীটি বন্ধ করে দিয়েছে। এবং এই যে সকল দেশে তেলগুলো রপ্তানি হয়, ভারত, পাকিস্তান কিংবা জাপান, কোরিয়া কিংবা চায়না, এ সকল দেশের জ্বালানি, পরিবহন কিংবা বিদ্যুৎ পুরোপুরি কিন্তু এ সকল দেশের তেল যে রপ্তানি করা হয় এই তেলের ওপর নির্ভরশীল। এবং যখন তেলের যে সাপ্লাই চেইন আছে এটা যখন ডিস্ট্রয় হবে, এটা যখন ধ্বংস হয়ে যাবে, এটা যখন অস্থিতিশীল হয়ে যাবে, তখন জ্বালানির দাম বৃদ্ধি পাবে, বিদ্যুৎ পাবে না, পরিবহন খাতে এক অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। এই কারণেই কিন্তু সবাই এই হরমুজ প্রণালী নিয়ে সাধারণত কনসার্ন বা উদ্বেগ প্রকাশ করছে। খুব সম্প্রতি গতকাল দেখলাম যে ইরান এবং চায়না এটাকে স্থিতিশীল রাখা যায় কিভাবে, এই বিষয় নিয়ে কথা বলছে। আমরা আজকে দেখলাম যে হরমুজ প্রণালী কেন, হরমুজ প্রণালীর যে ভৌগোলিক অবস্থান, এই হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান কিভাবে ইরানকে এই যুদ্ধে এক্সট্রা ফ্যাসিলিটিস বা সুবিধা দিচ্ছে, এবং ওই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কোন কোন দেশ এর বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারে। এরকম যদি আপনারা জিওপলিটিক্যাল ভিডিও চান, স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।